বিদায়ী নির্বাচন কমিশন নিয়ে আপনার মূল্যায়ন কি? আপনি এই বিদায়ী নির্বাচন কমিশনের এতদিন যে নির্বাচন কমিশন হিসেবে কাজ করেছে, দীর্ঘ 5 বছর নির্বাচন পরিচালনা করেছে, তো আপনার মূল্যায়ন কি? তাদেরকে আপনি কি হিসাবে দেখছেন? তাদের কাজের অগ্রগতি, মানুষের আশা আকাঙ্ক্ষা কতটুকু প্রতিফলন করতে পারছে বলে আপনি মনে করেন? বর্তমান নির্বাচন কমিশন দেশের গণতন্ত্রের শত্রু এবং জাতির শত্রু হিসেবে ইতিমধ্যেই তার কাজকর্মের মধ্যে চিহ্নিত হয়েছে। যে বর্তমানে দেশের যে বিনা ভোটের সরকার, যারা জোর জবরদস্তি করে ক্ষমতায় আছে, তারা যেমন ভিন্ন মতের মানুষের উপরে দমন পীড়ন চালিয়ে তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করেছে, ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে। বর্তমান হুদা কমিশনও এই সরকারের সেই অপকর্মের সহযোগী হিসেবে কাজ করেছে। তারা নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে তছনছ করে দিয়েছে। এখন পেপার পত্রিকায় নির্বাচনের পরের দিন পেপার খুললেই কিংবা টেলিভিশন চ্যানেলে নিউজ দেখলেই দেখা যায় বিভিন্ন জায়গায় সংঘর্ষে মানুষ নিহত হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে। এই নিহত আহত হওয়ার দায়ভার সম্পূর্ণ নির্বাচন কমিশনের। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতিকে তিনি যদি ঠিক না রেখে নির্বাচন আয়োজন করেন, তাহলে তো অবশ্যই তার দায় তাদের। আর বিশেষ করে মানুষের সবচেয়ে বড় অভিযোগ যে তারা নির্বাচনে ভোট দিতে পারছে না, সেটা যেখানে ইভিএম ছাড়া ভোট হচ্ছে সেখানে প্রশাসনের লোকজন, সরকারি দলের লোকজন ভোট দিয়ে দিচ্ছে। আবার যেখানে ইভিএম হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে লোকজনের হাতের ছাপ রেখেই বাকি কাজ তারা করে দিচ্ছে। এই ধরনের একটা অদ্ভুত নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশে চালু করেছে বর্তমান নির্বাচন কমিশনার। আর আদৌতে আসলে উনি কোনো গ্রহণযোগ্য ব্যক্তিও নন নির্বাচন কমিশন হওয়ার মতো। কারণ উনি এর আগে আওয়ামী লীগের সেই 96 সালে জনতার মঞ্চ যে হয়েছিল, সেই জনতার মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন, যে সচিবালয় থেকে যারা আন্দোলনে বের হয়েছিলেন। তারপরে উনি নির্বাচন কমিশনার হয়েও ওনার ভাগিনাকে এমপি বানিয়েছেন। সুতরাং উনি পুরোপুরি একজন দলবাজ ব্যক্তি। তো এই ধরনের একজন ব্যক্তিকে আসলে নিরপেক্ষভাবে মূল্যায়ন করার কিছু নাই। এবং নির্বাচন কমিশনার হয়ে ওনার দলদাস দলবাজির চরিত্রটাকে বজায় রেখে জাতির ক্ষতি করেছেন। তো তার জন্য ওনাকে হয়তো বিচারের মুখোমুখি হতে হবে। আজকাল কিংবা 10 বছর পরে, 5 বছর পরে উনি যদি বেঁচে থাকেন, তাহলে ওনাকে বিচারের মুখোমুখি হতে হবে দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার জন্য। মোদ্দা কথা যে সংক্ষেপে মূল্যায়ন করলে যে এইটাকে একটা ব্যর্থ নির্বাচন কমিশনার এবং একেবারেই একটা নিকৃষ্ট জঘন্য একটা দলদাস নির্বাচন কমিশনার হিসেবে বলা যায়। যদিও সেই কমিশনে 4 জন কমিশনারের মধ্যে একজন কমিশনার মাহবুব তালুকদার একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমরা দেখেছি তার অপারগতা, তার অসহায়ত্ব। নির্বাচন নিয়ে তিনি বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলেছেন, কিন্তু নির্বাচন কমিশন হিসেবে তিনি তার সেই কথাকে ডিফেন্স করেছেন। তার একজন সহকর্মীর কথাকে যেখানে তিনি মূল্যায়ন করে সেটার পদক্ষেপ নেবেন, সেটা না করে আমরা দেখেছি যে তিনি ঝগড়াটে মানুষের মতো তাকেও অপমানিত করেছেন। এমনকি তার চিকিৎসা নিয়েও তিনি আপনার ব্যঙ্গোক্তি করেছেন। এইটা আমি মনে করি যে একটা মানুষের খুবই নিম্ন রুচির পরিচয়। সেই ক্ষেত্রে আমার মূল্যায়ন চাই। আপনি যেমনটা বলতেছিলেন, বর্তমান যে নির্বাচন কমিশন এর মেয়াদ কালকে শেষ হবে। নির্বাচন কমিশন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। কিন্তু আমরা বিগত 2টা নির্বাচন কমিশনের সময় যে প্রক্রিয়ায় যে সার্চ কমিটির মাধ্যমে বিগত 2টা নির্বাচন কমিশন হয়েছিল, সেই প্রক্রিয়ায় কিন্তু আগামী যে 24 সাল 23 সাল বলেন যে নির্বাচনটা হবে, সেই প্রক্রিয়ায় কিন্তু সার্চ কমিটি গঠন করা হয়েছে এবং সেই সার্চ কমিটির মাধ্যমে আগামীতে যে নির্বাচন কমিশনটা আসবে, বর্তমান যে সার্চ কমিটি গঠন করা হয়েছে এবং এরা যে নির্বাচন কমিশন গঠন করতে যাচ্ছে, এই বিষয়টাকে আপনি কি হিসাবে নিচ্ছেন? সার্চ কমিটি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট হয়েছে যে সেখানে সরকারি দল এবং সরকারি দলের সুবিধাভোগী চাটুকার লেজুর ভিত্তিক রাজনৈতিক দলগুলো ছাড়া বাকি রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি, তারা স্পষ্টভাবেই বলেছে যে সার্চ কমিটির মধ্যে দিয়ে নির্বাচন কমিশন গঠন এইটা কোনো আইনি প্রক্রিয়া না, সাংবিধানিক প্রক্রিয়াও না। কিন্তু তারপরেও গত 2টো নির্বাচন কমিশন এই প্রক্রিয়ায় গঠিত হয়েছে এবং সেই 2টো নির্বাচন কমিশন আমরা দেখেছি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য নির্বাচন কমিশনার হিসেবে তারা কাজ করেছে। সুতরাং সেক্ষেত্রে সার্চ কমিটির এই প্রক্রিয়াটা যে একটা ব্যর্থ প্রক্রিয়া, সেটি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। তো সেই প্রক্রিয়ায় আবার নির্বাচন কমিশন গঠনে একটা আইন করা, এটা জাতির সঙ্গে তামাশা করা, রাজনৈতিক দলের বিশেষ করে নেতৃবৃন্দ বা নাগরিক সমাজের প্রতিনিধিদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। যে কারণে এই আইনটি যখন পাশ হয় সেই সময় কিন্তু সংসদ
সদস্য থেকে শুরু করে নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকেই এটার বিরোধিতা করেছিলেন যে এই আইনটি কোনো ইনক্লুসিভ আইন না। এই আইনটি যে চলমান নির্বাচন কিংবা নির্বাচন কমিশন গঠন নিয়ে যে সংকট উত্তরণে কাজ করবে সেটি না, বরং এই আইন আরো এই সংকটকে জটিল করবে। সেক্ষেত্রে আইনটি অনেকেই বলছেন যে এটি একটি গণবিরোধী আইন। সেই আইনের আলোকে গত এই সার্চ কমিটিকে আপনার বৈধতা দেওয়ার জন্য আবার একটা সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠন, এটা পুরোপুরি আমরা মনে করি যে একটা গণবিরোধী চিন্তা ভাবনা এবং সরকারের একটা স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত, যার জন্য সরকারকেও হয়তো ভোগান্তিতে পড়তে হতে পারে। সেই ক্ষেত্রে যেমন সার্চ কমিটিতেও অনেক রাজনৈতিক দল অংশ নেয়নি সার্চ কমিটি গঠন প্রক্রিয়ায়, এমনকি এই সার্চ কমিটি এখন যে কাজ করছে যে নির্বাচন কমিশন গঠনে, সেই সার্চ কমিটির মিটিংয়েও কিন্তু অনেকে যায়নি। কেন যাবে? যেখানে সার্চ কমিটি করা হয়েছে জন্মান্ধ আওয়ামী লীগারদের দিয়ে, তাল গাছে তো আঙ্গুর ফল হবে না। তো এই যে আওয়ামী লীগের যে নির্বাচন কমিশন, তাদের দিয়ে কিভাবে আপনার আওয়ামী লীগের যে সার্চ কমিটি, তাদের মাধ্যমে কিভাবে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন হবে? যেখানে এই কমিটির প্রধান আমরা দেখি যে বিচারপতি ওবায়দুল হাসান সাহেব, তিনি আপিল বিভাগের একজন বিচারপতি, তিনি কিন্তু বাকশাল ছাত্রলীগের বড় নেতা ছিলেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য শুনেছি যে তিনি বলেছেন যে ওবায়দুল সাহেব নাকি একবার এমপি নির্বাচনও করতে চেয়েছিলেন, এবং এই ওবায়দুল সাহেব গত দুটো সার্চ কমিটির সদস্য ছিলেন। কাজী তিনি এই রকিবউদ্দিন হুদা মার্কা কমিশনের জন্য দায়ী সেই ব্যক্তিকে করা হয়েছে এই সার্চ কমিটির প্রধান। দ্বিতীয়ত, যে রাষ্ট্রপতি যে দুজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়োগ করেছেন, তারা দুজনই একেবারেই দলখানা লোক, দল অন্ধ লোক। যে একজন হচ্ছে সৌল হুসাইন, যিনি সাবেক সেই কুখ্যাত 111-এর সময় নির্বাচন কমিশনার হিসেবে কাজ করেছেন, তিনি 18 সালে নৌকার মাঝি হয়ে নির্বাচন করতে চেয়েছেন, তাকে দেওয়া হয়েছে এই সার্চ কমিটিতে। আরেকজন সৈয়দ শামসুল হকের স্ত্রী সৈয়দ আনোয়ারা হক, তাকে দেওয়া হয়েছে। তিনি তো একেবারেই মানে বলা চলে যে আজন্ম আওয়ামী লীগ। তো তাদের মাধ্যমে কিভাবে আপনি একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন আশা করেন? আমি মনে করি এই সার্চ কমিটির মিটিং এ সিটিং এ বসেও যারা অংশ নিচ্ছেন, তারা শুধুমাত্র তাদের মূল্যবান সময়টা ব্যয় করছেন। কারণ এই সার্চ কমিটিতে সেই রকম ব্যক্তিদের কি মনোনীত করা হয়েছে যারা সরকারের ইচ্ছা অনুযায়ী কাজ করবেন, যে কারণেই কোনো বিরোধী দল কিংবা ভিন্ন মতে একজন ব্যক্তিকেও এই সার্চ কমিটিতে জায়গা দেওয়া হয়নি। এমনকি গত নির্বাচন কমিশনে কিছু সার্চ কমিটিতে কিছু ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের আমরা দেখছি কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুল ইসলামের মতো ব্যক্তি ছিলেন, এই কমিটিতে তাও নাই। তো এই মঞ্জুল ইসলামের মতো ব্যক্তি ছিল বিধায় হয়তো গত কমিটিতে মাহবুব তালুকদার মতো একজন ব্যক্তি পেয়েছেন। এইবার পাবেন একেবারে পুরো আওয়ামী লীগের প্যাকেজ। কিন্তু আমার মনে হচ্ছে যে এই প্যাকেজ সরকার যতই মানে হচ্ছে করুক না কেন, আগামী নির্বাচন একটা নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের অধীনে হবে। সরকারের এইসব তালবাহানা ছলচাতুরি এগুলো টিকবে না। জনগণ, রাজনৈতিক দলগুলো তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তারা মুখিয়ে আছে, এবং আমার মনে হয় যে সামনে এই ফ্যাসিবাদের পতনের দাবিতে আগামীতে যে বৃহত্তর আন্দোলন সংগ্রাম গড়ে উঠবে, সেই আন্দোলন সংগ্রামে এই সরকারকে বিদায় নিতে হবে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে যে অভ্যন্তরীণ চাপ, সেটার পাশাপাশি এখন এই মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে ইউরোপ আমেরিকানদের একটা চাপ এই সরকারের প্রতি আছে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে। সুতরাং সেই ক্ষেত্রে যদি আমরা বিরোধী ভিন্ন মতের রাজনৈতিক দলগুলো যদি মৌলিক কিছু দাবিতে ঐক্যবদ্ধ হতে পারি, যে 1 নম্বর একটা নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করা, সেই সরকারের মেয়াদ 3 মাস হবে না, 6 মাস হবে না, 1 বছর হবে না, 2 বছর হবে, সেটা রাজনৈতিক নেতৃবৃন্দ আলাপ আলোচনা করে ঠিক করবেন। এই দাবিটা কিন্তু সবাই চায়, যে শেখ হাসিনার অধীনে নির্বাচন চায় না। কারণ শেখ হাসিনার অধীনে গত নির্বাচন হয়েছে দুটো প্রহসনের নির্বাচন, দুটো নির্বাচন হয়েছে জাতির সঙ্গে বেইমানি করা নির্বাচন। 14 নির্বাচনে তিনি বলেছিলেন এবং তার দলের নেতাকর্মীরা বলেছিলেন যে আমাদের উপরে আস্থা রাখেন, তখন বলেছিল যে আপনার এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন, খুব শীঘ্রই একটা নির্বাচন হবে। কিন্তু আমরা দেখেছি যে তারা চেয়ার পেয়ে ঝেঁকে বসেছেন। সর্বশেষ 18 সালের নির্বাচন, ডক্টর কামাল হোসেন, জাফরুল্লাহ চৌধুরী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে রব ভাই, মান্না ভাইদের মতো সিনিয়র রাজনীতিবিদ, তাদের সামনে প্রধানমন্ত্রী বলেছিলেন আমি বঙ্গবন্ধু কন্যা, আমার প্রতি আস্থা রাখেন। কিন্তু তিনি আস্থা বিরোধী দলগুলো রেখেছে, কিন্তু তিনি এমন আস্থার প্রতিদান দিয়েছেন সেটা সমগ্র জাতি হতবাক। সুতরাং সেই ক্ষেত্রে বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব, এটা পাগলেও বিশ্বাস করে না। সেই দিক থেকে সকলেরই কমন দাবি যে এই সরকারকে পদত্যাগ করতে হবে, এবং পদত্যাগ করে
একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। কারণ এই সরকার গত 12 বছরে যেভাবে আপনার ওই গ্রামের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে দলীয়করণ করেছে, এই দলীয়করণের যদি আমরা বৃত্তটাকে ভাঙতে না পারি তাহলেও কিন্তু নিরপেক্ষ নির্বাচন হবে না। সে কারণে আমরা বলছি যে 3 মাস, 6 মাস, 1 বছর কিংবা 2 বছর যাই হোক না কেন, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সময়টা ঠিক হবে। একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা অন্তর্বর্তীকালীন কিংবা তত্ত্বাবধায়ক কিংবা জাতীয় সরকার গঠিত হবে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে। সেই সরকার এই দলবাজ যারা আছে, দলন্ধ যারা আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, গণমাধ্যমের কাজ করার স্বাধীন পরিবেশ, এইগুলো নিশ্চিত করবে। তারপরে একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলগুলো অংশ নেবে। সুতরাং সেই ক্ষেত্রে যেভাবে দেশের পাশাপাশি বিদেশি চাপও সরকারের উপরে তৈরি হচ্ছে, তাতে চাইলেও সরকার এই বাংলাদেশে আর 2014 এবং 18 সালের মতো নির্বাচন তারা করতে পারবে না। সেক্ষেত্রে সামনে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার একটা অপার সম্ভাবনা আছে। তবে বিদেশিদের চাপ যাই থাকুক, অন্যদের প্রেশার যাই থাকুক, যদি নিজ দেশের মধ্যে যদি রাজনৈতিক চাপ না থাকে, রাজনৈতিক আন্দোলন সংগ্রাম না থাকে, তাহলে কিন্তু সরকার ভেতরে ভেতরে বিভিন্ন বিদেশি গোষ্ঠী তাদের সাথে একটা দিন দরবার করে কিন্তু তারা ক্ষমতাকে পাকাপোক্ত করে নিবে। সেই ক্ষেত্রে আমার আহ্বান হচ্ছে যে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলন সংগ্রামের জন্য নিজেদেরকে প্রস্তুত করা এবং ছোট ছোট আন্দোলন সংগ্রামগুলোর মাধ্যমে মাঠে চাপ তৈরি করা।